আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরে হবে টঙ্গীর বিশ্ব ইজতেমা। তাবলিগ জামায়াতে দুপক্ষের সাথে বৈঠক শেষে জানালেন ধর্ম উপদেষ্টা। আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত, ভোলায় বললেন হাসনাত আব্দুল্লাহ। জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। সরকারের প্রতিশ্রুতিতেই আটকে আছে হবিগঞ্জের খোয়াই নদীর ওপর সেতু নির্মাণ। এলাকাবাসী যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এবং কুয়াকাটার চর গঙ্গামতি থেকে দেখা মিলে সূর্যোদয় এবং সূর্যাস্ত। সমুদ্র আর বনের সৌন্দর্যের টানে আসছেন পর্যটকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ভোটের কারণে পিছিয়ে যাচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভোটে নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো কারণে পিছিয়ে গেলে ইজতেমার তারিখ পরে নির্ধারণ করা হবে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব নেই, কিছু ভুল বুঝাবুঝি ছিল, এখন সবার সাথে সুসম্পর্ক রক্ষা করছে হাইকমান্ড। ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তার আসার বিষয়ে সিদ্ধান্ত দেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানে তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি জেলা সমন্বয় সভায় শেষে তিনি এই কথা বলেন। গণ অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত এনসিপির সব কর্মসূচি ও নীতি নির্ধারণ জনগণের কাছ থেকে এসেছে বলেও জানান তিনি। যেগুলো ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা ভোলাবাসীদের পক্ষে রয়েছি, এবং এই ভোলা বরিশাল ব্রিজ এবং স্বাস্থ্য সেবার উন্নীতকরণ এবং এই খনিজ সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার হয়, এই বিষয়ে দাবি আদায়ে আমরা এনসিপি ভোলাবাসীর সাথে একসাথে আন্দোলন করব, এবং এই দাবি অবশ্যই আমরা আদায়ে আমরা তাদের সহযোগী ভূমিকা আমরা পালন করব। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে ঘিরে এখনও ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলার ধানের শীষের পক্ষে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। নির্বাচন যাতে না হয় বা পিছিয়ে দেওয়া যায়, একটি গোষ্ঠী সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুলু। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে তার 2 মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাসসুম রাত্রি ও জেরিন সুবা রুদেলা সহ জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারি রোজার আগে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত কেউ করে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে চাই। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া 31 দফা বাস্তবায়নে ও ধানের শীষের প্রচারণায় কুষ্টিয়া শহরে মিছিল এবং সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পৌরসভা চত্বর থেকে শহরে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ করেন তারা।
আগের বছরগুলোতে GPA-5 পাওয়া অনেক শিক্ষার্থী ঠিকমতো রিডিং পড়তেই পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সংকট কাটাতে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আশ্বাস দেন এবছর জানুয়ারিতে শিক্ষার্থীরা বই হাতে পাবে। আমরা আগে দেখেছি সেখানে পরীক্ষকদের নির্দেশ দেয়া হতো এত কম মার্কস দেওয়া যাবে না, অভিভাবকদের মানে যারা খাতা দেখতেন নির্দেশ দেয়া হতো এবং সমানে ছাত্ররা 5+ পাচ্ছে, গোল্ডেন 5 মানে 5 পাচ্ছে, কিন্তু দেখা গেল সে পড়তেই পারে না। তাহলে আমাদের এই সার্টিফিকেট এই কাগজ দিয়ে কি হবে? এই কাগজের মূল্য দুনিয়াতে কেউ দিবে? তাহলে আমরা এই দিকে যাবো কেন? আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটুক, সে পড়তে শিখুক, সে লিখতে শিখুক, সে গণিত করতে শিখুক, মুখস্থ করে উত্তর না দিক। হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলে পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পাড়ে অন্তত 30,000 মানুষের বসবাস। বছরের পর বছর ধরে একটি নৌকাই হয়ে উঠেছে এখানকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র ভরসা। দুর্ভোগ কমাতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা সেতু তৈরির বহু প্রতিশ্রুতি দিলেও কোনো আশার আলো দেখা যায়নি। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। স্কুল, বাজার কিংবা হাসপাতাল, প্রয়োজন যাই হোক না কেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বনাঞ্চল ও চা বাগান এলাকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র ভরসা এসব ছোট নৌকা। দিনের বেলা পারাপার সম্ভব হলেও রাত নামলেই বন্ধ হয়ে যায় নৌ চলাচল। এতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেয়া, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জরুরি সেবা সব হয়ে যায় অনিশ্চিত। বছরের পর বছর ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। আশ্বাসও পেয়েছেন অনেক, তবে এসব প্রতিশ্রুতির আয়ু ভোটের পরেই শেষ হয়ে যায়। 2 থেকে 3,000 মানুষের মতো আমরা এই নৌকা দিয়ে পারাপার করি। আমরা এক ছোটকাল থেকে এখানে যাই আসি, কিন্তু অনেক কষ্ট হয়। ময়নাবিল থেকে কত কষ্ট করে আসি, তারপরে তাই দাঁড়াই থাকি, আবার কত কষ্ট করে এই পার যাই। টাকাটাও দেই, এত কষ্ট সীমা নাই। আমরা একটা ব্রিজের দরকার, এটাই আমরা একটা চাই। ব্রিজটা হইলে আমরা লেখাপড়ি হইব, একটা মেডিকেল একটা রোগী যদি হয় রোগীটা আমরা নিতে পারবো। যদিও দ্রুত ব্রিজ নির্মাণের প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধি। এখানে একটা ব্রিজের জন্য আমরা নিজেরা খুবই তৎপর, আমরা বিভিন্ন সময় চেষ্টা করছি। মানুষের কষ্ট লাঘবে দ্রুত সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। আমরা সরেজমিনে পরিদর্শন করে সরকারি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রক্ষা করে মানুষের চলাচলে যেন কোনো সমস্যা না হয় সে বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। শুধুমাত্র একটি ছোট ব্রিজ বদলে দিতে পারে গোটা এলাকার স্বপ্ন ও সম্ভাবনার গল্প। সেই প্রতীক্ষায় রেমা কালেঙ্গা বনাঞ্চল ও চা বাগানের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত, যেখানে এক স্থান থেকে দেখা মেলে সূর্যোদয় আর সূর্যাস্তের। গঙ্গামতী চর থেকে সবচেয়ে ভালো দেখা যায় এই দৃশ্য। এর টানে পর্যটকদের এখন প্রধান আকর্ষণ এই গঙ্গামতী চর। পটুয়াখালী থেকে জাহিদ রিপনে পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশফুর রহমান সাগর। কুয়াকাটার 0 পয়েন্ট থেকে মাত্র 13 কিলোমিটার দূরে সৌন্দর্যের বেলাভূমি চর গঙ্গামতী। সমুদ্র আর বনের অপার রহস্যের হাতছানি দেয় এই চর, যেখানে দাঁড়িয়ে একই সাথে উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। শুধু তাই নয়, ইচ্ছে হলে সৈকত সংলগ্ন জঙ্গলও ঘুরে দেখা যায়। পর্যটকদের জন্য কোনো অবকাঠামো গড়ে না ওঠায় প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগের সুযোগ মেলে। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের তাঁবুটা নিয়ে বিচ ক্যাম্পিং করার জন্য সবচেয়ে নিরাপদ স্থানও এই চর গঙ্গামতী। এখানে যে একটা পরিবেশ, সেটা সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম না। যতটা আমরা ছবিতে দেখছি ঠিক ওই রকমেরই একটা ভাইব পাওয়া যায়। এসে দেখলাম এখানে একটা লেক আছে, আবার পাখি আছে, নিরিবিলি জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে। এখানে এসে আসলেই মনটা ভরে গেল, অভূতপূর্ব।
কক্সবাজারে কিন্তু অনেক কিছু গোছানো, বাট এইখানে কুয়াকাটার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি। যেই স্পটগুলোতে টুরিস্টরা যেতে পারে বা আনাগোনা থাকে, সেই স্পটগুলোতে যদি তারা আরো বেশি তাদের সোর্স হোক বা যে নিরাপত্তা প্রহরী হোক সেগুলা যদি বৃদ্ধি করে। কুয়াকাটা ও গঙ্গামতী পর্যটনকে বিকশিত করতে সরকার উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার। গঙ্গামতী বা মিনি সুইজারল্যান্ড কেন্দ্রিক একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান আমাদের আছে। বিভাগীয় কমিশনার স্যার গত কয়েকদিন আগে সেখানে ভিজিট করেছেন। সেখানে আমাদের ম্যাক্সিমাম যারা বাইকাররা তারা বিচ দিয়ে যান, সেখানে আমাদের লাল কাঁকড়া আছে, ইকোসিস্টেমের জন্য একটা হ্যাম্পার্ড। ফলে আমরা বিকল্পভাবে সেখানে আপনার আমাদের যে ঝাউবন আছে তার অপোজিটে যদি আমরা রাস্তা করা আমাদের পরিকল্পনা আছে, কারণ যাতে করে আমাদের ইকোসিস্টেমে কোনো বায়োডাইভার্সিটির কোনো রকমের যাতে হ্যাম্পার না হয়। চর গঙ্গামতীর পরিবেশ ধ্বংস হয় এমন কোনো অবকাঠামো গড়ে না তোলার দাবি প্রকৃতি প্রেমীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফরিদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে 34তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোসাল্লেস আলী ইসা। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে আবারও জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে পানি ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে কৃষকরা। সারা বছর পানি জমে থাকায় নিচু জমিতে তেমন কোনো ফসলের চাষ না হওয়ায় এই সুযোগ কাজে লাগিয়েছেন তারা। কম খরচে বেশি লাভ হওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন পানি ফল চাষে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটের বিভিন্ন এলাকায় নিচু জমিতে সারা বছর পানি জমে থাকায় তেমন কোনো ফসলের চাষ হয় না। এই জমিগুলোই কাজে লাগিয়েছেন অর্ধশতাধিক কৃষক। তারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন পুষ্টিগুণে ভরপুর পানি ফল। এই ফল চাষে খরচ একেবারেই কম। প্রথমে অল্প কিছু জমিতে চাষ শুরু হলেও লাভ বেশি হওয়ায় এখন ছড়িয়ে পড়েছে এই ফলের চাষ। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে মাত্র 6 থেকে 7 হাজার টাকা খরচ করে পানি ফল বিক্রি হচ্ছে প্রায় 40,000 টাকা পর্যন্ত। 100 বিঘা মাটি কোনো আবাদ হয় না, পানি বাড়ায় না, ডোবা মাটি। প্রায় বছর চারেক তো আমরা পানি ফল আবাদ করেছি, সুন্দরভাবে আমাদের সংসার চলছে। যদি 1000 টাকা মন পান তবুও মনে করেন যে আপনার 40,000 টাকা বেচা হবে। জেলা কৃষি অফিস জানায়, এবার জেলায় প্রায় 20 হেক্টর জমিতে পানি ফলের চাষ হয়েছে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস তাদের। আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব যাতে এটা লাভজনক পর্যায়ে বা বাণিজ্যিকভাবে কৃষক ভাইরা ভবিষ্যতে চাষ করতে পারে। পতিত জমি ফেলে না রেখে পানি ফল চাষ গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 7 মাসের বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL। গত রাত 3:30 থেকে কারখানায় উৎপাদন শুরু হয় বলে জানায় CUFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। গত 11 এপ্রিল থেকে কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড KDCL। ফলে এই কারখানায় ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাঙ্গামাটির রাঙ্গাপানির সাধনাপুর লুম্বিনী বনবিহারে বৌদ্ধ ভিক্ষুদের চিবুর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হলো কঠিন চিবুর দানোৎসব। মহা উপাসিকা বিশাখা প্রবর্তিত প্রাচীন নিয়মে 24 ঘন্টার মধ্যে তৈরি চিবুর ভিক্ষু সংঘের প্রধান শ্রীমদ ধর্ম স্থবিরের হাতে উৎসর্গ করা হয়। শান্তি ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই উৎসবে অংশ নেন বৌদ্ধ দায়ক দায়িকা, উপাসক উপাসিকা ও পুণ্যার্থীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।